হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা পর্ষদের যে টেস্ট পেপার তার 15 নম্বর যে স্কুলটি ছিল তার ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে এদের মধ্যে গ্রিন হাউস গ্যাস নয় কোনটি, না অক্সিজেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। নেক্সট বলেছিল যে নিচের কোনটি চাপের এসআই একক। চাপ সমান আমরা কি জানি, পি সমান লেখা হয় প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক কি আমরা লিখি নিউটন, এবং ক্ষেত্রফলের একক আমরা জানি মিটার স্কোয়ার। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি নিউটন মিটার টু দি পাওয়ার -2। তাহলে এখানে কোন অপশনটি হবে, না অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট চলে এসো 3-এর দাগে। গ্যাসীয় পদার্থের আণবিক ভর দেওয়া আছে এম এবং বাষ্প ঘনত্ব যদি ডি হয়, তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা হয় আমরা প্রায় সব স্কুলেই এই সূত্র দিয়ে অনেক অঙ্ক করেছি। তাহলে এম সমান 2D হবে সঠিক উত্তর। নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে, না সবসময় মনে রাখবে যে উপাদানের প্রকৃতির উপর কিন্তু ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে। একটি পাতলা লেন্সের আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে যদি আমরা একটা বস্তু রাখি, তাহলে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কি রকমের হবে, না বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি হবে অসৎ ও সমশীর্ষ। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্য কি হয়, না ফর্মুলা আমরা জানি এফ সমান লেখা হয় r/2। তো আমার এখানে বক্রতা ব্যাসার্ধ মানে আর এর ভ্যালু কত, 20 সেন্টিমিটার। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার হবে 10 সেন্টিমিটার। তাহলে এখানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়। কার ক্ষেত্রে এটা দেখতে পাই, যেমন অর্ধ পরিবাহী। তার মধ্যে কে আছে, জার্মেনিয়াম আছে, সিলিকন আছে, এগুলোর ক্ষেত্রে। অর্থাৎ অওহমীয় পরিবাহী যারা। গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কোনটির সাথে যুক্ত করা হয়, না সবসময় লাইভ লাইনের সাথে কিন্তু ফিউজ তারকে যোগ করা হয়। রেডিয়াম দেওয়া আছে 88 Ra226। তাহলে কি হয়, একটি যদি আলফা কণা নির্গত হয় তাহলে আমার ভর সংখ্যা 2 কমবে মানে 86, ঠিক আছে, এবং পরমাণু ক্রমাঙ্ক 2 কমবে মানে 86, এবং ভর সংখ্যা 4 কমবে অর্থাৎ এখানে 222। তাহলে অপশন এটি হবে সঠিক। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। তাহলে আমরা কি জানি যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে এদের মধ্যে কোনটি হবে, কার ব্যাসার্ধ বেশি হবে, না সবচেয়ে লাস্টে যে আছে অর্থাৎ পটাশিয়াম হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ কি হবে। তাহলে একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হবে HC ট্রিপল বন্ড CH মানে অ্যাসিটিলিন, অর্থাৎ C2H2 হবে সঠিক। নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় কি জানি, না ক্যাথোডে হয় বিজারণ এবং অ্যানোডে হয় জারণ। কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করবে, না CaO কে আমরা কি করি, অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করি। ক্যালামাইন কার আকরিক, না ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। কোনটি অ্যালকোহল, তাহলে যেটাতে OH গ্রুপ থাকবে, তাহলে এটাতে অ্যালডিহাইড গ্রুপ আছে, এটা হবে না। তাহলে যেটাতে C ডবল যেটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তাহলে অ্যালকোহল হতে গেলে কি করতে হবে, OH গ্রুপ থাকতে হবে। তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট হচ্ছে যে ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণু ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়। তাহলে অ্যান্সার কি হবে, না সক্রিয় ক্লোরিন। তাহলে সক্রিয় ক্লোরিন হবে সঠিক উত্তর। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয়, বাড়ে। বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি কি হবে, না থার্মোস্ফিয়ার। চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে অ্যান্সার কি হবে, না -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, যেটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলে থাকি। অণুগুলির আয়তন গণ্য করা হয় অ্যাভোগাড্রো সূত্রে। তাহলে এটা কি হবে, না মিথ্যা। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি বলতে পারি, না তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক লেখা হয় ওয়াট, মিটার ইনভার্স, ক্যালভিন ইনভার্স, অথবা লেখা যেতে পারে জুল, মিটার ইনভার্স, ক্যালভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তরলের আপাত আর প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম, না এদের মধ্যে প্রকৃত প্রসারণ হচ্ছে নিজস্ব ধর্ম, কারণ এটি পাত্রের উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে, প্রসারণ গুণাঙ্কের উপর। কিন্তু সেটা নির্ভর করে, তাহলে প্রকৃত প্রসারণ হচ্ছে নিজস্ব ধর্ম। গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করব, না অবতল দর্পণ ব্যবহার করা হবে। হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়ার ক্ষেত্রে আমরা কি লেন্স ব্যবহার করব, না অবতল লেন্স। গলীয় দর্পণে মেরু বলতে কি বোঝে, ধরো এটা যদি একটা কোনো গলীয় দর্পণ হয়ে থাকে, তাহলে গলীয় দর্পণের মেরু বলতে বোঝায় এইটা, অর্থাৎ দর্পণের যে মধ্যবিন্দু ও ও বিন্দুটাকে আমরা কি বলে থাকি, মেরু।
অর্থাৎ দর্পণের যে মধ্যবিন্দু তাকেই আমরা মেরু বলে থাকি। ফিউজ তারের বৈশিষ্ট্য কি হয় না, ফিউজ তারের বৈশিষ্ট্য হয় নিম্ন গলনাঙ্ক ও উচ্চ রোধাঙ্ক। উচ্চ রোধাঙ্ক। ডায়নামো আর মোটর এদের মধ্যে পার্থক্য কি? মূল পার্থক্য কি না, ডায়নামোর ক্ষেত্রে কি হয় না, ডায়নামোর ক্ষেত্রে হচ্ছে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হয়। কিন্তু মোটর যেগুলো আছে সে মোটরের ক্ষেত্রে কি হয় না, তড়িৎ শক্তি থেকে আমরা যান্ত্রিক শক্তি পাই। নেক্সট বলেছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়, তাহলে এখানে কি লেখা হবে না, নিউক্লিয় বিভাজন। নেক্সট চলে আসো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। গ্রুপ 7 যে মৌল আছে সেখানে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক কে না, ফ্লুরিন আমরা জানি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক। তাহলে আমি এখানে 1 নম্বর লিখলাম। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু এদের মধ্যে কি হবে না, ম্যাগনেসিয়াম হচ্ছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 3 নম্বরে বলেছে একটি ধাতু যেটিকে অক্সাইডের কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায়, তাহলে এটার অ্যান্সার কি হবে না, জিঙ্ককে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করি। নেক্সট বলেছে ব্রোঞ্জে কি আছে না, ব্রোঞ্জে তাহলে কি থাকবে, টিন অবশ্যই থাকবে, তাহলে এটা হয়ে যাবে 4 নম্বর। সমযোজী যৌগ কিসে দ্রবীভূত হয়, তাহলে অধ্রুবীয়, অধ্রুবীয় দ্রাবক। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি অ্যামোনিয়াম জলীয় দ্রবণ যোগ করলে কার অধক্ষেপ পড়বে না, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওলিয়াম জিনিসটা কি অনেকবার করা হয়েছে না, ওলিয়াম হচ্ছে H2S2O7, এটাকে বলা হয় থাকে ওলিয়াম। NH4NO2 এটাকে উত্তপ্ত করলে কোন গ্যাস নির্গত হবে না, নাইট্রোজেন গ্যাস। জলের মধ্যে কোন আয়নের উপস্থিতি মরচেকে ত্বরান্বিত করে, তাহলে কি লিখবে না, ক্লোরিন, তাহলে Cl মাইনাস আয়ন। ইনভারের উপাদান কি কি নিয়ে তৈরি হয়, তাহলে ইনভার তৈরি করতে গেলে লাগবে লোহা এবং নিকেল, তাহলে কি কি উপাদান থাকবে, লোহা নিকেল। গ্যালভানাইজেশন কি না, লোহার উপর যে জিঙ্কের প্রলেপ, লোহার উপর জিঙ্কের প্রলেপ। সিএনজি মানে কি না, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কাঁচা ফল পাকাতে কি ব্যবহার করবে না, ইথিলিন। বায়োডিগ্রেডেবল পলিমারের মধ্যে কি পড়বে না, প্রোটিন ও সেলুলোজ। নেক্সট চলে আসো 3 দাগ। 3 দাগে 2 বলেছে যে এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস এত আয়তন অধিকার করে, কত চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসটি 300 ঘনসেমি আয়তন অধিকার করে। তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে না, প্রথমে দেখো যে V1 আমার দেওয়া আছে 273 ঘন সেন্টিমিটার। T1 হচ্ছে আমি ধরে নিচ্ছি প্রমাণ উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 ক্যালভিন, এবং P1টা আমি ধরে নিচ্ছি প্রমাণ চাপ মানে 760 mmHg। অপর দিকে দেখো V2 কত দেওয়া আছে না, 300 ঘন সেন্টিমিটার, এবং T2 দেওয়া আছে 300 ক্যালভিন। তাহলে আমাকে P2 বের করতে হবে, তাহলে কি ফর্মুলা না, P1 V1 বাই T1 সমান আমরা লিখে থাকি P2 V2 বাই T2। তাহলে এখান থেকে আমাদের P2 মান বের করতে হবে, তাহলে P2 সমান কি লিখতে পারি, P2 সমান লিখতে পারি যে P1 V1 বাই T1 V2 ইন্টু T2। তাহলে P1 আছে আমার 760, V1 দেওয়া আছে 273 এবং T2 দেওয়া আছে 300, ডিভাইডেড বাই T1 হচ্ছে 273
এবং ভি2-র মান দেওয়া আছে 300 ঘনসেন্টিমিটার। তাহলে 300 300 ক্যান্সেল, 273 273 ক্যান্সেল, তাহলে প্রেসার কি হবে 760 mm। নেক্সট আছে কি না, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 atm চাপে 410 ml আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর মানে বোঝা যাচ্ছে যে এম এর মান নির্ণয় করতে বলেছে, এবং এখানে দেওয়া আছে আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স। তাহলে অথবা অঙ্কটা করতে গেলে আমাদের ফর্মুলা লাগবে যে পিভি সমান এন আর টি। এবার এন সমান আমরা জানি কি ডাব্লিউ বাই এম আর টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এম সমান ডাব্লিউ আর টি বাই পিভি। তাহলে ডাব্লিউ 1 গ্রাম বলে দেওয়া ছিল, এবং আর এর মান দেওয়া ছিল 0.082, এবং টি আমাদের দেওয়া আছে, টি এর মান দেখো 7 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 7 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 7 প্লাস 273 মানে 280 ক্যালভিন। তাহলে সেটা লিখলাম, তাহলে এখানে লিখলাম 280 ডিভাইডেড বাই পি এর মান দেখো 2 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, এবং আয়তন দেওয়া আছে 410 ml। তাহলে এটাকে যদি লিটারে কনভার্ট করি, তাহলে 410 ml মানে 410 ইন্টু, তাহলে এটাকে আমরা করতে পারি 1 লিটার মানে হচ্ছে আমরা জানি 410 ml। এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব 0 0 ক্যান্সেল। তাহলে এটাকে আমরা লিখতে পারি তাহলে কত পড়ে আছে দেখো 41/100 লিটার। লিটারে কনভার্ট করলাম, তাহলে এখানে আমি 41 দিচ্ছি এবং উপরে উঠাচ্ছি গুণিত 100, আর নিচে আমার এই 0.082 দশমিকটা উঠলে এখানে আসছে 1000। তাহলে দেখো 41 আর দুগুণে কত হয় 82, তাহলে 41 2 দিয়ে এই পুরোটা ক্যান্সেল করলো, আর নিচে একটা দুটো এখানে 100 একটা দুটো কাটলো, এই একটা শূন্য কাটলাম, তাহলে কত পড়ে থাকলো না 28 গ্রাম মোল ইনভার্স। তাহলে এটাই হলো আমাদের মোলার ভর। নেক্সট চলে আসো 4.2। 36 গ্রাম ম্যাগনেসিয়ামের লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং কতটা আমাদের হাইড্রোজেন উৎপন্ন। তাহলে সূত্রটা কি, মানে আমাদের সমীকরণটা Mg প্লাস 2HCl সমান লেখা হয়ে থাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে MgCl2 উৎপন্ন হবে, সাথে উৎপন্ন হবে হাইড্রোজেন। তাহলে ম্যাগনেসিয়ামের কত 24, আর এখানটাই হবে 24 প্লাস ক্লোরিনের কত হয় 35.5 করে ইন্টু 2, তাহলে এখানটায় আর এখানে আসবে আমাদের 1 ইন্টু 2 মানে 2। তাহলে এটা যদি হিসাব করি এটা আসবে আমাদের 95 গ্রাম। তাহলে এখানে লিখতে পারি যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম পাওয়া যাচ্ছে, মানে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আমরা 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাচ্ছি। তাহলে
36 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কতটা পাবো? না 95/24 ইন্টু 36। 6 4 24, 6 6 36, 2 2 4, 2 3 6। তাহলে এখান থেকে পাবো 142.5 গ্রাম। এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। তাহলে এটা গেল আমার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে কতটা আমাদের হাইড্রোজেন পাবো। তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আমরা হাইড্রোজেন পাচ্ছি এখানে কত? 2 গ্রাম। তাহলে 36 গ্রাম থেকে কতটা হাইড্রোজেন পাওয়া যাবে? না 2/24 ইন্টু 36। 6 4 24, 6 6 36, 2 2 4, 2 3 6। তাহলে অ্যান্সার হবে 3 গ্রাম। তাহলে এখান থেকে আমরা 3 গ্রাম হাইড্রোজেন পাবো। তাহলে এখানে হাইড্রোজেন এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড দুটোই আমরা পেয়ে গেলাম। নেক্সট বলেছিল যে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে দেখো বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে H1 মানে হাইটটা দেওয়া আছে ধরলাম বস্তুর দৈর্ঘ্যে। একটি উত্তল লেন্সের সামনে বস্তুটিকে 2 সেমি দূরত্বে রাখা হলো, মানে বস্তুর দূরত্ব ইউ দিয়ে প্রকাশ করছি 2 সেমি, এবং 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, মানে প্রতিবিম্বের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে H2 আমি বলছি 10 সেমি। তো আমাকে জিজ্ঞেস করছে প্রতিবিম্বের দূরত্ব কত হবে, ধরলাম ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে দেখো রৈখিক বিবর্ধন এম সমান দুটো লিখতে পারি, এক হচ্ছে প্রতিবিম্বের যে উচ্চতা বাই বস্তুর উচ্চতা একটা হয়, আরেকটা হয় প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তো আমার এখানে দেখো H2 আর H1 দুটো অ্যাভেলেবেল, তো দুটোর মান যদি আমরা বসাই তাহলে রৈখিক বিবর্ধন পেয়ে গেলাম 2। তাহলে এখানে যদি আমার দরকার ভি এর মান দরকার, তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি? এম ইন্টু ইউ। তো এম এর মান কত পেয়েছি? 2, এবং বস্তু দূরত্বর মানও আছে কিন্তু 2। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 4। তাহলে 4 সেন্টিমিটার হবে একটা অ্যান্সার, আর একটা অ্যান্সার হবে 2। তাহলে এখানে জিজ্ঞেস করে রৈখিক বর্ধন 2, প্রতিবিম্ব দূরত্ব 4 সেন্টিমিটার। নেক্সট আছে 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেন্সে 10 ঘন্টার জন্য যদি যুক্ত করা হয়, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। তাহলে দেখো ওয়াটটা কত হবে বা পি এর মান কত হবে? পি সমান আমরা জানি V²/R। তো পি যদি আমাকে বের করতে হয় বা ওয়াট বা ক্ষমতা বের করতে হয়, তাহলে V² মানে এখানে দেখো 220 ভোল্ট, তাহলে 220 ইন্টু 220, এবং রোধের মান দেওয়া আছে 440। 440 কাটাকাটি করলে 2 দিয়ে গেল, এটাকে 2 দিয়ে করলে 110। তাহলে এখানে আসলো 110 ওয়াট। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ কত? ব্যয়িত তড়িৎ শক্তি, কতটা তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে? না 110 ওয়াটের একটি বাতি 10 ঘন্টা চললো, তাহলে এটা হয়ে গেল ওয়াট আওয়ার। তাহলে এলাম 1100 ওয়াট আওয়ার। এবার এটাকে যদি কিলোওয়াটে নিয়ে যেতে হয় আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, দিলে আসবে 1.1 কিলোওয়াট ঘন্টা। তাহলে আমার ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ কত হবে বিওটি এককে? না 1.1 বিওটি ইউনিটও বলা যাবে, বিওটি ইউনিটও বলা যাবে। নেক্সট বলেছে 220 ভোল্ট 60 ওয়াট এবং এই বাতি দুটির রোধের অনুপাত বের করো। তাহলে এখানে আমরা বের করতে পারি সহজেই। তাহলে R1:R2, দুটো বাতির রোধের অনুপাত আমাকে বের করতে হবে। তাহলে আর সমান আমরা জানি V²/P, আর একদিকেও আমরা লিখতে পারি V²/P। তাহলে এখানে আমি বলছি V1², কারণ ভোল্টেজটা আমার আলাদা দেওয়া আছে কিন্তু ক্ষমতাটা একই আছে দুজন। তাহলে এদের যে রেশিওটা হবে, তাহলে প্রথমে কি লিখতে পারি? V² এর জায়গায় 220 ইন্টু 220 বাই ক্ষমতা দেওয়া আছে 60, আর এদিকে দেওয়া আছে 110 ইন্টু 110, ক্ষমতা দেওয়া আছে 60। তাহলে 60 60 ক্যান্সেল, 110 দুইয়ে এটা, 110 দুইয়ে এটা। তাহলে পেলাম রোধের যে অনুপাত সেটা হচ্ছে 4:1। তাহলে এই গেল আমাদের 15 নম্বর সেটের এমসিকিউ এবং গাণিতিক যে প্রশ্নগুলো ছিল তার সলিউশন।